27/1/2024 আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের সেকেন্ড ক্লাস আজকে। তো আজকের এই ক্লাসের শুরুতে আপনারা যারা উপস্থিত আছি আমরা এখানে, কেউ একজন বলবেন যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা ঠিক মতো? কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা? জি। আজকের কথাগুলো কি ঠিক মতো থেকে 4 জন? তো আজকে আমরা ক্লাস শুরু করে দিব, আর ক্লাসের মধ্যে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। যেহেতু এটা প্র্যাকটিস অফ মেডিসিন, আজকের ক্লাসটি আমাদের দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ক্লাসটি নিয়েছিলেন আমাদের সিনিয়র একজন ডাক্তার স্যার, আর আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আজকে আলোচনার বিষয় হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ আর ভালভুলার হার্ট ডিজিজ। তো কনজেনিটাল হার্ট ডিজিজ এবং ভালভুলার হার্ট ডিজিজ চিকিৎসা বিজ্ঞানের দুইটা খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ। এই দুইটা ডিজিজ হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ। আমাদের শরীরে অনেকগুলো সিস্টেম আছে, যেমন ব্লাড সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এরপরে আরো অনেকগুলো সিস্টেম আছে। তো এই রোগ দুইটি আজকে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগ। আজকের যে রোগ দুইটির কথা বলা হয়েছে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয়টি হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃৎপিণ্ডের রোগ, আরেকটি হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজ হচ্ছে হৃৎপিণ্ডের যে ভালভের রোগ। এই দুইটা রোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পড়াশোনা করব। তো আমরা আজকে চলে যাই আলোচনায়। আমি ডাক্তার গাজী সাব্বির আহমদ আপনাদের সঙ্গে রয়েছি। আজকের পুরো ক্লাসটাই কার্ডিওভাস্কুলার সিস্টেম এই দুইটা ডিজিজ নিয়ে আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার যে প্রথম যে সাবজেক্ট সেটি হচ্ছে জন্মগত হৃৎপিণ্ডের ডিজিজ বা কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজগুলোর মধ্যে বড় একটি জায়গা দখল করে আছে এবং গুরুত্বপূর্ণ একটি ডিজিজ। কার্ডিওভাস্কুলার সিস্টেমে অনেকগুলো ডিজিজ রয়েছে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু বিশেষজ্ঞ আমরা অ্যালোপ্যাথিতে দেখতে পাই, হার্ট স্পেশালিস্ট বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা যে রোগগুলো দেখতে পাই প্রায় 14 থেকে 15টি ডিজিজ রয়েছে, যেমন পেরিকার্ডাইটিস, রিউমাটিক ফিভার, এরপরে মায়োকার্ডিয়াল ইনফেকশন, এনজাইনা পেক্টোরিস। এই যে রোগগুলো সবই কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগ। কার্ডিয়াক ব্লক, হার্ট ফেল, অরিকুলার ফাইব্রিলেশন, এই সবগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগ। তো এর মধ্যে একটি হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, এরপরে ভালভুলার হার্ট ডিজিজ। এই দুটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি বলবো, প্রথমে আমরা জানবো যে কনজেনিটাল হার্ট ডিজিজটা কি, এই শব্দটার মানে কি, এই সেন্টেন্সটার অর্থ কি। কনজেনিটাল বলতে আমরা প্রথমে জানি যে এটা হচ্ছে জন্মগত। কনজেনিটাল মানে জন্মগত, হার্ট মানে হৃদযন্ত্র বা হৃদয়, যেটাকে আমরা ইংরেজি হার্ট বলি, এবং ডিজিজ মানে রোগ। তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ মানে জন্মগত হৃৎপিণ্ডের রোগ। জন্মগত হৃৎপিণ্ডের রোগের সংজ্ঞাটা কি হবে? যদি বিভিন্ন কারণে
জন্মের পর থেকে হতে পারে। মানবদেহের যে বিশুদ্ধ রক্ত, এই রক্তটি ধর্ম হচ্ছে শরীরের সর্বত্র এটা পরিচালিত হবে। এটি হচ্ছে জন্মের পরে বিশুদ্ধ রক্তের ধর্ম, এবং এটি হার্টের মাধ্যমেই ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। যদি কোনো কারণে এই সর্বত্র রক্ত প্রবাহিত হতে না পারে, বাধাপ্রাপ্ত হয়, তাহলে এটাকে আমরা জন্মগত হৃদযন্ত্রের রোগ বলে থাকি। এখন কেন বাধাপ্রাপ্ত হবে? হতে পারে হার্টের যে ভাল্বগুলি কোনো কারণে বিকৃতি ঘটেছে, হার্টের যে ভাল্বগুলি সেগুলি কোনো কারণে তার সমস্যা দেখা দিয়েছে। এই যে সমস্যা দেখা দিয়েছে, যে কম মানে কোনো বিকৃতি দেখা দিয়েছে, এই সমস্ত কারণে রক্ত সমস্ত শরীরে বাধাপ্রাপ্ত হচ্ছে, সমস্ত শরীরে চলাচল করতে পারছে না। এই যে পারছে না, এটাকে আমরা বলছি কনজেনিটাল হার্ট ডিজিজ। সম্মানিত শিক্ষার্থী এবং সম্মানিত অডিয়েন্স, এখন আমরা জানবো যে কনজেনিটাল হার্ট ডিজিজের কত প্রকার হয়ে থাকে। বেশ কয়েকটি প্রকারে জন্মগত হার্ট ডিজিজ হয়ে থাকে। প্রথম আমরা বলতে পারি, একটি হচ্ছে সিস্টেমিক ও পালমোনারি যে রক্ত সঞ্চালনটা হয়, এই সঞ্চালনের মধ্যে চলাচলের ত্রুটি। সিস্টেমিক ও পালমোনারি রক্ত সঞ্চালনের মধ্যে চলাচলের ত্রুটি, যেমন আমরা বলতে পারি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, বলতে পারি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এরপর আরো আদার্স সেপ্টাল ডিফেক্ট গুলো আছে, এগুলো কিন্তু এই সিস্টেমিক পালমোনারি রক্ত চলাচলের মধ্যে এই ত্রুটির মধ্যে আমরা পাই। এরপর আরেকটি হচ্ছে অবস্ট্রাকশন লেজিয়ন। অবস্ট্রাকশন যে লেশনটা আছে, এটাও কিন্তু আরেকটা রকমের ত্রুটি। কি সেগুলো? অবস্ট্রাকশন লেশনের কি হচ্ছে? যেমন পালমোনারি স্টেনোসিস হচ্ছে, অ্যাওর্টিক স্টেনোসিস হচ্ছে। এই যে অ্যাওর্টিক স্টেনোসিস আমরা আগেও দেখেছি যে সিস্টেমিক পালমোনারি রক্ত চলাচলের মধ্যে যে ত্রুটিগুলো বলেছিলাম, সেখানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আর হচ্ছে অ্যাওর্টিক সেপ্টাল ডিফেক্ট। এই যে অ্যাওর্টা এবং ভেন্ট্রিকল, এই বিষয়গুলো কিন্তু বারবার আমাদের আসবে। আমরা ধরে নিচ্ছি আপনারা যারা আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন, আপনারা ইতিপূর্বে দ্বিতীয় বর্ষে অথবা নিজেরা যে কোনো সময় আপনারা হার্টের অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে আপনারা জেনেছেন। এই অ্যানাটমি এবং ফিজিওলজি আপনারা জেনেছেন বলে আজকে ফোর্থ ইয়ারের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজের প্র্যাকটিস অফ মেডিসিনে আপনারা জয়েন করেছেন। আমি আশা করছি আপনারা এই শব্দগুলো সম্পর্কে পরিচিত আছেন, অবহিত আছেন। তাহলে আমরা কি জানলাম? অবস্ট্রাকশন লেশন, এটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস এবং অ্যাওর্টিক স্টেনোসিস। আরেকটা হচ্ছে এই জন্মগত যে হৃৎপিণ্ডের যে শ্রেণী বিভাগ, যে পীড়া, যে ক্লাসিফিকেশন, এর মধ্যে 3 নাম্বারটা হচ্ছে চেম্বারের স্থানচ্যুতি হতে পারে, হার্টের চেম্বারের স্থানচ্যুতি হতে পারে, হার্টের ভেসেলের স্থানচ্যুতি হতে পারে, অথবা হার্টের যে ভালভগুলো আছে সেই ভালভগুলোরও কিন্তু স্থানচ্যুতি হতে পারে। যেমন আমরা বলতে পারি ডেক্সট্রোকার্ডিয়া। আপনারা জানেন যে ডেক্সট্রোকার্ডিয়া কি জিনিস, এগুলোর ব্যাখ্যা নাই করি, বা তারপরে একটু টাচ দিয়ে যাচ্ছি। ডেক্সট্রোকার্ডিয়াটা হচ্ছে রেয়ার কনজেনিটাল হার্ট ডিজিজ। রেয়ার কনজেনিটাল হার্ট ডিফেক্ট খুবই কম সময়ে দেখা যায়, যেটি অ্যাবনর্মাল পজিশন ইন দ্য চেস্ট, বুকে অ্যাবনর্মাল পজিশনে এই হার্টে অবস্থান করে। হার্ট ইন অ্যান অ্যাবনর্মাল পজিশন ইন দ্য চেস্ট, চেস্টে যদি হার্ট অ্যাবনর্মাল পজিশনে থাকে তাহলে এটা হতে পারে। যাই হোক, টাচ দিয়ে গেলাম। ডেক্সট্রোকার্ডিয়া, ডান দিকের অ্যাওর্টা, রাইট সাইড অ্যাওর্টা, এবং এই ধরনের যে সিনড্রোম গুলো হয়, এগুলো হচ্ছে চেম্বারের স্থানচ্যুতির কারণে হয়।
হার্টের ভেসেলের স্থানচ্যুতির কারণে হয়, হার্টের ভালভের স্থানচ্যুতির কারণে হয়। তাহলে আমরা জানলাম জন্মগত হৃৎপিণ্ডের যে রোগ বা কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা 3 রকমের হয়ে থাকে। সিস্টেমিক ও পালমোনারি রক্ত সঞ্চালন যেটা হয় সেটার মধ্যে ডিফেক্ট দেখা দেয়, যেমন এওরটিক সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর একটা হচ্ছে অবস্ট্রাকশন লেজন, তার মধ্যে একটা পালমোনারি স্টেনোসিস, এওরটিক স্টেনোসিস, এরপরে চেম্বারের স্থানচ্যুতি, ভালভের স্থানচ্যুতি, ভেসেলের স্থানচ্যুতি, যেমন ডেক্সট্রোকার্ডিয়া, ডান দিকের এওয়ার্টা, বা এই ধরনের যে সিনড্রোম গুলো আছে, টক্সিডিং যে সিনড্রোম গুলো আছে, এই সবই হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজের ক্লাসিফিকেশন। আমরা এখন জানবো যে এই জন্মগত যে ত্রুটি, এই জন্মগত বা কনজেনিটাল হার্ট ডিজিজের যে কারণগুলো কি, কোন কারণে এগুলো হয়ে থাকে, এটা আমাদের জানা খুবই দরকার যে কোন কারণে হয়ে থাকে। যেমন অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা থাকলে এটা হতে পারে। আমি যে কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ, ফাইন্ড আউট করতে পারেন। একটা হচ্ছে অতিরিক্ত গরম ও অতিরিক্ত ঠান্ডা লাগলে এই জন্মগত হার্ট ডিজিজ হতে পারে। আর একটা হচ্ছে শিশুকে প্রয়োজনের অতিরিক্ত যদি তার করা হয়, অঙ্গ চালনা করা হয়, ব্যায়াম করানো হয় বা পরিশ্রম করানো হয়, এটা হতে পারে। এরপরে ফুসফুসের যে রক্তচাপ সৃষ্টি হলে, রোগের কারণে এই হৃৎপিণ্ডটা ফুলে গেলে বা প্রসারিত হলে, আর একটা হচ্ছে পালমোনারি শিরা যদি ফুলে যায় বা স্ফীতি ঘটে, এই সমস্ত কারণে কিন্তু হৃৎপিণ্ডের যে জন্মগত হৃৎপিণ্ডের রোগ হতে পারে। এরপরে গর্ভাবস্থায় মায়ের পুষ্টি ও ভিটামিনের অভাবের কারণে, গর্ভাবস্থায় মায়ের পুষ্টি ও ভিটামিনের অভাবের কারণে, এরপরে মায়ের যদি স্ক্রোফিলা ধাতু থাকে, এটাও অন্যতম আরেকটি কারণ। আরেকটি হচ্ছে পেটে গ্যাস জমে বিভিন্ন কারণে হৃৎপিণ্ডে চাপ পড়ে, মানে হার্টে চাপ লাগে, এবং এই চাপ লাগার পরে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন যদি ঘটে, তাহলে এটা হতে পারে। সম্মানিত অডিয়েন্স, তাহলে আমরা এই কারণগুলো জানলাম। অনেক সময় রক্ত দূষিত থাকে, এই দূষিত রক্ত অনেক সময় হার্টে পরিশোধিত হতে পারে না। তো এই পরিশোধিত না হয়ে পুনরায় যদি যখন মানে পরিশোধিত না হয়ে যখন পুনঃপ্রবেশ করে, তখনও কিন্তু হার্টের সমস্যা দেখা দেয়। সর্বোপরি একটি কারণ হচ্ছে ইনহেরিটেড মানে বংশগত কারণ। এই বংশগত কারণটা কিন্তু দায়ী। সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম জন্মগত পীড়ার কারণগুলো কি কি। এখন আমরা জানবো যে জন্মগত হৃদরোগের লক্ষণাবলী কি বা তার ক্লিনিক্যাল ফিচার কি। এই ক্লিনিক্যাল ফিচারটি আমরা এখন জানবো। তাহলে এই কনজেনিটাল হার্ট ডিজিজ এর মধ্যে, এই পীড়ার মধ্যে অনেক সময় কোনো লক্ষণ আমরা দেখতে নাও পাতে পারে বা দেখা নাও যেতে পারে, কিন্তু কিছু জিনিস দেখা যাবে। যেমন রুগী ঘুম আসবে না, খিঁচুনি, এসব দেখা দেবে। রুগীর অনিদ্রা, খিঁচুনি, এসব দেখা দিবে। এরপরে মাথা ঘুরবে, চোখ মুখ বিবর্ণ হয়ে যাবে, বুক ধড়ফড় করবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, এই সমস্ত কারণে দেখা দিতে পারে। কাতরতা, অস্থিরতা, ছটফটানি, সবই দেখা দিতে পারে। এরপরে শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, অনেক সময় হার্ট ফেলের লক্ষণ প্রকাশ পায়। সিস্টেমিক রক্ত সঞ্চালনে যখন ডিঅক্সিজেনের রক্ত প্রবেশ করে, তখন সেন্ট্রাল সাইনোসিস দেখা দেয়। এরপরে আরো অনেক লক্ষণ দেখা দেয়, তার মধ্যে আরেকটা হচ্ছে এই যখন শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে, তখন কিন্তু এটি দেখা দিতে পারে। পালমোনারি এওরটাতে, পালমোনারির যে এরিয়া আছে সেখানে সিস্টোলিক মারমার এবং ট্রাইকাসপিড এরিয়াতে মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যায়। এটা নিয়ে আর একটু বড় আলোচনা রয়েছে। যাই হোক, এই সমস্ত কারণগুলোর জন্য এই কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা ক্রমেই আলোচনাটি
অগ্রসর হতে যাচ্ছি। আমরা এখন জানবো যে হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে মেডিসিন গুলো আছে এই হার্ট ডিজিজের গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন এবং তার লক্ষণ নিয়ে আলোচনা করব। কনজেনিটাল হার্ট ডিজিজ, এই কনজেনিটাল হার্ট ডিজিজের গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন আছে, এই গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো নিয়ে আলোচনা করব। তো একটি হচ্ছে ওষুধের মাধ্যমে যদি আমরা এই রোগের চিকিৎসা করি তাহলে আরোগ্যের আশাটা পার্সেন্টেজ অনেক কম থাকে। কারণ কি জানেন, এই পীড়ায় শরীরের ত্রুটি দেখা দেয়। তো যে ত্রুটি দেখা দিবে এটি ওষুধ দ্বারা আরোগ্যের ক্ষেত্র না, এটা একটা সার্জারিক্যাল কেস বা সার্জিক্যাল কেস। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে আমরা হাসপাতালে রেফার করতে পারি। একটা বিষয় হচ্ছে এই জন্মগত যে হৃৎপিণ্ডের যে রোগটি, এই রোগটির বেশ কিছু মেডিসিন আছে, যেমন জিঙ্কা মেটালিকাম, ল্যাকেসিস, ক্যাকটাস, এরপরে অ্যাকোনাইট, নেপিলাস, ডিজিটালিস, এরকম কিছু মেডিসিন রয়েছে। যেমন যদি জীবনী শক্তির অভাব হয়, শরীর নিস্তেজ হয়, জিঙ্কা মেটালিকামের লক্ষণ আছে। ল্যাকেসিস, যে ঘুমের আগে পরে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, রোগী মনে করে যেন তার হৃৎপিণ্ড যেন তার উপর চেপে রয়েছে আর কি। ক্যাকটাস এর লক্ষণ থাকলে অ্যাকোনাইট ভালো কাজ করে হার্টের উপরে, যেমন হৃৎপিণ্ডে রক্ত জমে, বুকে বেদনা হয়। ডিজিটালিস রোগীর নাড়ি ধীর গতি বিশিষ্ট, অনিয়মিত, দুর্বল, সবিরাম এরকম থাকবে। এছাড়াও আরো কিছু মেডিসিন রয়েছে, যেমন আর্সেনিক অ্যালবাম, নাক্স ভূমিকা। এই ওষুধগুলো কিন্তু আমরা এই কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্টদের আমরা দিতে পারি। তো এখন এই যে কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজের সম্ভাব্য যে কমপ্লিকেশন গুলো, সেই কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে। যেমন এই কমপ্লিকেশন খুবই মারাত্মক। যদি এই সমস্যা দেখা দেয়, প্রথম দিকেই তার চিকিৎসা ভালো হতে হবে, বা যে সুচিকিৎসা হইলে সে উপকার পাবে। সুচিকিৎসা না হলে বহুদিন পর্যন্ত রোগী কিন্তু সাফার করবে। আর যদি তার বয়স বেশি হয়ে যায় তাহলে তার আরোগ্যের সম্ভাবনা খুব কম থাকে। এমনকি তার কমপ্লিকেশনের কারণে রোগী মৃত্যুর দিকে ধাবিত হয়। খুবই সেন্সিটিভ একটি রোগ। সম্মানিত অডিয়েন্স, তো আমরা এখন জানবো যে আমরা দুইটা টপিক ছিল আমাদের, একটি হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ আর একটি হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। আমরা এখন ভালভুলার হার্ট ডিজিজ নিয়ে কথা বলবো। ভালভুলার হার্ট ডিজিজটা হচ্ছে হৃৎপিণ্ডের আরেকটি রোগ। তাহলে আমরা এখন জানলাম, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কনজেনিটাল হার্ট ডিজিজ, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং আরেকটি আলোচনার বিষয় ছিল হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। তাহলে এখন ভালভুলার হার্ট ডিজিজটা কি, এটা নিয়ে কথা বলবো। তাহলে ভালভুলার যে হার্ট ডিজিজ, এই ভালভুলার হার্ট ডিজিজটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের আরেকটি ডিজিজ। কার্ডিওভাস্কুলার সিস্টেমের অনেকগুলো ডিজিজের মধ্যে আরেকটি হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। এটা কি, আগে আমরা এই বিষয়টি জানবো যে ভালভুলার হার্ট ডিজিজটা কি। যে হৃৎপিণ্ডের যে ভালভ, এটা অনিয়মিত যদি কাজ করে এবং সেজন্য যে রোগগুলো হয়, যেমন হৃৎপিণ্ডের ভালভ যদি শুরু হয়ে যায়, সরু হোক বা ঢিলা হোক, হার্টের মধ্যে যদি অধিক পরিমাণ রক্ত জমে, তখন এই যে হার্টের যে পেশিগুলো স্বয়ং জোরে সংকুচিত ও প্রসারিত করে রক্ত মানে বাহির করে দেয়। হার্টের পেশি এইভাবে যে অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত লোড নিল,
এই পরিশ্রম করার ফলে দুর্বল হয়ে পড়ে এবং দেহে রক্ত চলাচলের বাধা সৃষ্টি করে। এই পুরো প্রক্রিয়াটা এটাকে হৃৎপিণ্ডের ভালভের রোগ বা ভালভুলার হার্ট ডিজিজ বলছে। তাহলে আমরা জানলাম যে ভালভুলার হার্ট ডিজিজটা কি জিনিস। তাহলে ভালভুলার হার্ট ডিজিজ হচ্ছে হৃৎপিণ্ডের বা হার্টের মধ্যে যদি অধিক পরিমাণ রক্ত জমে বা হৃৎপিণ্ডের ভালভ যদি সরু হয় অথবা ঢিলা হয়, তখন হৃৎপেশি বা হার্টের পেশি স্বয়ং জোরে সংকুচিত ও প্রসারিত করে রক্ত বাহির করে দেয়। হার্টের পেশি এই যে অতিরিক্ত পরিশ্রম করার কারণে দুর্বল হয়ে পড়ে এবং দেহে রক্ত চলাচলের বাধা সৃষ্টি করে। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে হৃৎপিণ্ডের ভালভের রোগ বা হৃৎপিণ্ডের ভালভের পীড়া। সম্মানিত যারা ক্লাসে আছেন, এখন আমরা জানবো যে ভালভুলার হার্ট ডিজিজের যে ক্লাসিফিকেশন গুলো কয় রকমের হতে পারে। এই যে ভালভুলার হার্ট ডিজিজটি কয় রকমের হতে পারে, তার ভালভুলার হার্ট ডিজিজ প্রধানত ভালভুলার হার্ট ডিজিজকে মেইনলি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। মেইনলি আমরা এই ভালভুলার হার্ট ডিজিজকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মাইট্রাল ভালভের যে রোগগুলো আছে, ট্রাইকাসপিড ভালভের যে পীড়াগুলো হয় বা রোগগুলো হয়, এবং অ্যাওর্টিক ভালভের যে রোগগুলো হয়। তাহলে আমি মাইট্রাল, ট্রাইকাসপিড এবং অ্যাওর্টিক এই শব্দগুলো আপনাদের কাছে নতুন না, যেহেতু আপনারা আজকে ক্লাসে এসেছেন ফোর্থ ইয়ারের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ গুলো জানতে বা জানবেন। এই আলোচনাটি রেকর্ড হয়ে থাকবে এবং এটি আপনাদের জন্য একটি চমৎকার একটি ক্লাস হিসেবে থাকবে। তো আপনারা যারা সেকেন্ড ইয়ারে উঠেছিলেন বা থার্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে, অনেকে আপনারা এই হার্টের অ্যানাটমি এবং ফিজিওলজি জেনেছেন ইতিপূর্বে। যে কোনো সময় আপনারা হার্টের অ্যানাটমি ফিজিওলজি জেনেছেন, আমি ওই দিকে যাব না। আমি আগেও বলেছি আমি ওই দিকে যাব না, কারণ আমরা ইতিমধ্যেই কনজেনিটাল হার্ট ডিজিজ পড়ে ফেলেছি। এখন আসছি ভালভুলার হার্ট ডিজিজ। এই হার্ট ডিজিজের পুরো চ্যাপ্টারে এই হার্টের বিভিন্ন পার্টের শব্দগুলো আসবে, এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। এটি হার্টের অ্যানাটমি এবং ফিজিওলজিতে রয়েছে। তো এখন আছে মাইট্রাল ভালভের যে রোগগুলো। মাইট্রাল ভালভের যে রোগগুলো হয়, এটি হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজের এই যে ক্লাসিফিকেশনের মধ্যে কয়েক রকম এবং তিন ভাগে মেইনলি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাইট্রাল ভালভের পীড়া, একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভের পীড়া, আর একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভের পীড়া। তাহলে মাইট্রাল ভালভের পীড়া, ট্রাইকাসপিড ভালভের পীড়া, অ্যাওর্টিক ভালভের পীড়া বা রোগ বা ডিজিজ। তাহলে মাইট্রাল ভালভের যে রোগ, মাইট্রাল ভালভের রোগগুলো হচ্ছে কেমন, যেমন হার্ট উইকনেস হয়ে যাওয়া, এরপরে পালমোনারি ধমনীতে বা ধমনীতে যদি রক্তের আধিক্য ঘটে তাহলে কিন্তু মাইট্রাল ভালভের রোগ। এরপর ট্রাইকাসপিড ভালভের রোগ কেমন, হার্টের যে পেশি সেটা উইকনেস হয়ে যাওয়া, মানে হয়ে যে তার যে কোলনে যে সর্দিটা হয়। এবার প্রান্তদেশ বলে বা একদম লাস্ট সীমানায় যখন তার বর্ণ পরিবর্তন হয়ে যায়, নীল বর্ণ হয়ে যায় হাত পায়ে। এরপরে তার যখন ইডিমা থাকে, নেবা জন্ডিস থাকে, এই সমস্ত কারণগুলো ট্রাইকাসপিড ভালভের রোগের কারণে হয়ে থাকে। এরপরে অ্যাওর্টিক ভালভের যে রোগগুলো আছে, যেমন হার্টের যে পেশির ক্ষমতা নষ্ট হয়ে বুক ধড়ফড় করে, মাথা ঘুরায়, হৃৎপিণ্ডে বেদনা হয়, ব্যথা হয়, ইনফ্লামেশন হয়, এই প্রভৃতি কারণে বিভিন্ন কারণে এই অ্যাওর্টিক ভালভের রোগগুলো হতে পারে। তাহলে অ্যাওর্টিক ভালভের রোগ কি কি আমরা জানলাম। তাহলে ভালভুলার হার্ট ডিজিজ যে তিন রকমের মেইনলি হয়ে থাকে, এই তিন রকমের মধ্যে আমরা জানলাম একটা হচ্ছে মাইট্রাল ভালভের রোগ, ট্রাইকাসপিড ভালভের রোগ, আর একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভের রোগ। এই তিনটা হচ্ছে মেইনলি। সম্মানিত যারা উপস্থিতি আছেন, আমি ইতোমধ্যেই কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা পড়েছি, এখন আমরা পড়তেছি ভালভুলার হার্ট ডিজিজ। তাহলে ভালভুলার হার্ট ডিজিজ আমরা জানলাম কাকে বলে, কি সেই জিনিসটি। এরপরে জানলাম ভালভুলার হার্ট ডিজিজের যে পীড়াগুলো শ্রেণী বিভাগ,
বা ক্লাসিফিকেশন। এখন জানবো যে এই ভালভুলার হার্ট ডিজিজের কারণ কি, কোন কারণে হয়। প্রত্যেকটি জিনিসের একটি কারণ থাকবে, এটা স্বাভাবিক। তাহলে কোন কারণে হচ্ছে এটি? এটি হচ্ছে সাধারণত কোনো কারণবশত বা যে কোনো কারণে যদি হৃৎপিণ্ডের ভালভের মুখ শুরু হয়ে যায়, তবে সেই যে জায়গাটিতে সমস্ত রক্ত বের হতে পারে না, রক্তের কিছু অংশ ওই মানে চেম্বারের মধ্যে থেকে যায়। আর এটাতে হার্টের ডাইলেটেশন হয়, একটা একটা ডাইলেটেশন হয়, আবার আরেকভাবেও হয়। এই ডাইলেটেশন আরেকভাবেও হয় যদি এই যে হার্টের যে চেম্বার সম্পূর্ণ বন্ধ না হয়ে পুনরায় সেই যে চেম্বারে রক্ত ফিরে আসে, মানে এই চেম্বারের মধ্যে অধিক রক্ত থাকার কারণে হার্টের জন্য অধিক পরিমাণে চাপ, একটা রক্ত জমে এবং মানে হার্ট বড় হয়ে যায়। এটাও হার্টের এক রকমের ডাইলেটেশন, এটাকেও ডাইলেটেশন বলে। এই কারণে রোগ সৃষ্টির সুযোগ পায়, রোগ সৃষ্টির সুযোগ হয়। এই দুইটা ডাইলেটেশনের কারণে এই ভালভুলার হার্ট ডিজিজের রোগ সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়। তাহলে আমরা জানলাম যে ভালভুলার হার্ট ডিজিজের কারণ কি, কোন কারণে হয়। আসলে অত্যন্ত ডিপলি আলোচনা হচ্ছে, আলোচনাটা অত্যন্ত ডিপলি। সো অনেকের হয়তো ভালো লাগতে নাও পারে। এটা আসলে ভালো লাগার সাবজেক্ট যদি আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি ভালো করে জানি। অ্যানাটমি জানতে হবে এবং ওই অর্গানের ফিজিওলজি জানতে হবে, তাহলে এই আলোচনাটি ভালো লাগবে। তাহলে আমরা জানলাম ভালভুলার হার্ট ডিজিজ কাকে বলে এবং এই ভালভুলার হার্ট ডিজিজের শ্রেণী বিভাগগুলো কি বা কোন টাইপের। আরেকটি হচ্ছে এটার কারণ কি, ভালভুলার হার্ট ডিজিজের কারণগুলো কি কি। তো সম্মানিত উপস্থিত যারা আছেন, আমরা জানলাম যে দুই রকমের ডাইলেটেশন হয় হার্টে। এই দুই রকমের ডাইলেটেশনের যে কোনো একটা ডাইলেটেশন থাকলে এই সমস্যাটি হতে পারে এবং হার্টের যে ভালভুলার হার্ট ডিজিজের এই কি বলে এটাকে ডাইলেটেশনের কারণে রোগ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। তাহলে আমরা জানলাম যে হার্টের এই হার্টের যে ভালভুলার হার্ট ডিজিজ এটা হওয়ার সম্ভাবনার কারণ দুই রকমের ডাইলেটেশন। এগুলো ছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে ভালভের রোগ হওয়ার জন্য দায়ী। যদি আমরা বলি অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত যদি মদ খায়, আসলে মদ খাওয়াটাও তো একটা ক্ষতির কারণ। আর সেটা যদি অতিরিক্ত পরিমাণে হয়, অতিরিক্ত অতিরিক্ত মদ পান, এটা কিন্তু মানে হার্টের ভালভের জন্য মানে খুবই একটা ক্ষতিকর কারণ। যাই হোক, তাহলে আমরা জানলাম যে কোন কোন কারণে হয়। হার্টের দুইটা ডাইলেটেশনের কারণে এই যে ভালভুলার হার্ট ডিজিজ হয়। এছাড়াও অতিরিক্ত মদ খাওয়ার কারণে হতে পারে। এরপরে উগ্র যে জাতীয় নেশা, যেগুলো মানে এক্সাইটিং কজ সৃষ্টি করার পিছনে দায়ী, এই উগ্র জাতীয় যে নেশাগুলো, এটা এটা একটা দায়ী, এটার কারণ। এ কারণেও ভালভের হার্ট ডিজিজ হতে পারে। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রম করলে ভালভের হার্ট ডিজিজ হতে পারে। অতিরিক্ত পরিশ্রম, তাহলে আমরা জানলাম যে অতিরিক্ত মদ পান, এরপরে উগ্র নেশা, অতিরিক্ত পরিশ্রম, এসবই হচ্ছে হার্ট ডিজিজ হওয়ার জন্য দায়ী বা কারণ। এরপরে আরো বেশ কিছু কারণ আছে। কি সেগুলো? অনবরত, মনে করেন যে অনবরত মানে হার্টের উপরে চাপ সৃষ্টি করছে, এরকম এরকম যদি কোনো মুভমেন্ট সৃষ্টি হয় তাহলে হতে পারে। অতিরিক্ত চা খেলেও এটা হতে পারে, কফি পান এগুলো খেলে
হতে পারে। বা অতিরিক্ত যদি কেউ সেক্সুয়াল এক্সাইটমেন্ট থাকে, অনেকের সেক্সুয়াল এক্সাইটমেন্ট অনেক বেশি, তাদেরও হার্টের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত সেক্সুয়াল এক্সাইটমেন্ট থাকলে এই সমস্যা দেখা দিতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আস্তে আস্তে হার্টের সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। দেখা যাক কোন পর্যন্ত আমরা যেতে পারি। যদি আমরা এই বাত বাত হয় বা অ্যালবুমিনুরিয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ভালভের হার্ট ডিজিজ হতে পারে। আমরা অনেক সময় উপদংশ কথা বলি, উপদংশ, এটা আমাদের হোমিওপ্যাথিতে একটি কমন একটি শব্দ, উপদংশ। বাত, অ্যালবুমিনুরিয়া, এই প্রবলেমগুলো যদি আমাদের থাকে তাহলে এই ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে। খুবই সাবধানতার সাথে আমাদের এই ভালভুলার হার্ট ডিজিজের হাত থেকে রক্ষা পেতে গেলে সাবধান হতে হবে। সাবধানতা এবং নিয়ম মেনে নিজের জীবনকে অতিবাহিত করার কোনো বিকল্প নাই। অ্যাকচুয়ালি আপনি, আমি, আমরা যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করি, আমরা যদি প্রকৃতির কাছে যেতে পারি, আমরা যদি রোগ শোক মুক্ত থাকতে পারি প্রাকৃতিক ভাবে, তাহলে অটোমেটিক হার্ট ভালো থাকবে। আর হার্ট ভালো থাকলেই আমরা ভালো থাকবো। সো খুবই সাবধানে থাকতে হবে এবং ধর্মীয় যে একটি আদেশ, এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ তাদের প্রেশার এবং তাদের যে ধর্মীয় যে কাজকর্মগুলো, এই কাজকর্মগুলোর মধ্যেই আসলে একটা প্রশান্তি নিহিত থাকে। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। অতি ভোজন বা অতিরিক্ত খেলে বা অতিরিক্ত খাদ্য ভক্ষণ করলে অতিরিক্ত করা যাবে না। আবার যেটা প্রয়োজন তার থেকে অনেক অল্প খাওয়ার খেলে এই হার্টের ভালভের সমস্যা হতে পারে। তাহলে কি হলো, অতিরিক্ত খাওয়া যাবে না, আবার অতিরিক্ত যে খাওয়াটা এর উল্টা, যে অল্প অল্প খাওয়া যাবে না, যেটা দরকার সেটা মধ্যম খেতে হবে। এটি হচ্ছে ভালভের হার্ট ডিজিজ হওয়ার আরেকটি কারণ। এরপরে আরেকটি কারণ হচ্ছে যে অতিরিক্ত মানসিক পরিশ্রম। অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত অনিদ্রা, অতিরিক্ত অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে এই ভালভের, হার্টের যে ভালভ, এই ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে। তাহলে কি বললাম, অতিরিক্ত মানসিক পরিশ্রম এক, আর একটা হচ্ছে অতিরিক্ত অনিদ্রা, দীর্ঘদিন সে ঘুম আসতেছে না, কি করে, ওষুধ খায়, ওষুধ খেয়ে ঘুম পড়তে হয়। অতিরিক্ত মানসিক পরিশ্রম, অনিদ্রা, এরপরে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, এই সব বিষয়গুলো এই ভালভুলার হার্ট ডিজিজ হওয়ার জন্য দায়ী। এরপর জন্মগতভাবে, মানে জন্মগতভাবে যে হার্টের যে গঠন, সেই গঠনের যে অস্বাভাবিকতা হয়, এটা আরেকটা অন্যতম কারণ। তাহলে আমরা বুঝলাম যে জন্মগতভাবে যদি স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট থেকে থাকে তাহলে ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে। এরপরে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। এই ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস মায়োকার্ডিয়াল জীবাণু বা হার্টের মধ্যে যে মায়োকার্ডিয়াম আছে সেখানে জীবাণু সংক্রমণের ফলেও ভালভ রাপচার হয়।
ভালভ রাপচার হয়, সেখানে রাপচার সৃষ্টি হয়, ভেঙে যায়, সেখানে ক্ষত হয়। এইগুলো হইলে ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে। তাহলে আমরা কি জানলাম? যে অতিরিক্ত মানে মদ খাওয়া, নেশা, এই যে বিষয়গুলো, এরপর অতিরিক্ত পরিশ্রম, এরপরে অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কফি, অতিরিক্ত সেক্স, এরপরে অতিরিক্ত খাওয়া, অল্প খাওয়া, অতিরিক্ত মানসিক পরিশ্রম, অনিদ্রা, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, সবই এই ভালভুলার হার্ট ডিজিজ হওয়ার পিছনে অন্যতম কারণ। এছাড়াও আছে মানে ইনহেরিটেড কনজেনিটাল যে হার্টের ডিফেক্ট গুলো, সেগুলো মায়োকার্ডিয়াল যে জীবাণু পাওয়া যায়, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, সবই হচ্ছে এগুলো হইলে ভালভ রাপচার হয়ে ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানবো যে এই যে ভালভুলার হার্ট ডিজিজ, এই ভালভুলার হার্ট ডিজিজের যে বা এই যে কি বলে ভালভুলার হার্ট ডিজিজের যে ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণ, এই লক্ষণ জানবো। ভালভুলার হার্ট ডিজিজের ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণ জানবো। এই লক্ষণগুলো কি? লক্ষণগুলো হচ্ছে, লক্ষণ বা উপসর্গ যেটাই বলি, এই ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে রোগীর কোষ্ঠবদ্ধতা থাকবে। রোগীর কি থাকবে? কোষ্ঠবদ্ধতা। তো এই কোষ্ঠবদ্ধতা রোগীর একটি সিমটম ভালভুলার হার্ট ডিজিজের। কোষ্ঠবদ্ধতা থাকবে। একটি আছে কোষ্ঠকাঠিন্য, শব্দটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, আর এটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা। তার মানে কি? তার মানে হচ্ছে একটি হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, 2 দিন 3 দিন বাথরুম হয়ই না, যখন হয় অল্প একটু হয়, এবং সেটা খুব শক্ত, স্টুল হার্ড থাকে, এবং বাথরুম করতে গেলে কষ্ট হয়। আর কোষ্ঠবদ্ধটা হচ্ছে বাথরুম হয় অল্প একটু হয়ে আটকে থাকে, এটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা। এই শব্দগুলো আমাদের বুঝতে হবে। তাহলে এই কোষ্ঠবদ্ধ থাকলে, কোষ্ঠবদ্ধতাও দেখা গেলে আমরা বুঝবো তার ভালভুলার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ক্লিনিক্যাল ফিচার। এরপরে তার পায়ে ইডিমা দেখা দিবে, পায়ে শোথ দেখা দিবে, যেটাকে বাংলায় শোথ বলি আমরা, ইংলিশে ইডিমা বলি। এবং তার ম্যাক্সিমাম অঙ্গগুলো বা সর্বাঙ্গ কি হবে? ফুলে থাকবে, ফুলবে। তাহলে একটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা, আর একটা হচ্ছে পায়ে শোথ দেখা যায় বা সর্ব অঙ্গ ফুলে, প্রস্রাবের পরিমাণও কমে যায় বা কম হয়, তার বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, এগুলো কমন সিমটম। এর পালমোনারি যে ধমনী আছে, সেখানে রক্তের আধিক্য দেখা দেয়, বা লিভার বড় হয়, লিভারটা বড় হয়ে যায়। তা এইসব কারণগুলো হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজের ক্লিনিক্যাল ফিচার। এছাড়া আরো আছে, যেমন মুখ, ঠোঁট, হাত পায়ের আঙ্গুল নীল বর্ণ হয়, শিরাসমূহে রক্তের আধিক্য থাকে। কি হবে? মুখে, ঠোঁটে, হাত পায়ের আঙ্গুলে নীল বর্ণ হবে। বর্ণটা কেমন? নীল বর্ণ। এটা আমাদের মাথায় রাখতে হবে। তার ঠোঁট, মুখ, হাত পায়ের আঙ্গুল, এই জায়গাগুলো কি হবে? নীল বর্ণ, একটা নীল বর্ণ ধারণ করবে। এবং প্রত্যেকটি শিরা রক্তের আধিক্য দেখা দিবে। বিষয়টি এরকমই যে
তাদের রক্তের শিরাসমূহ আধিক্য দেখা দিবে, রক্তের শিরা মানে শিরাসমূহ রক্তের আধিক্য দেখা দিবে। এরপরে ইডিমা দেখা দিবে, তারপর জন্ডিস দেখা দিবে। এরপরে হৃৎপিণ্ডের যে বিভিন্ন চেম্বার গুলো আছে সেখানে অত্যধিক ইনফ্লামেশন হবে, এবং এই ব্যথা এক সময় তার বাহুতে বা তার আর্মসে কি করে বিস্তৃত হবে, মাথা ঘুরাবে। পুরাতন কাশি আছে, পুরাতন রোগের যে কাশিগুলো, শ্বাসকষ্টের যে বৃদ্ধি, এরপরে হচ্ছে বালিশে ঠেস দিয়ে বসে থাকে, শুইতে পারে না। এই সবই লক্ষণ এই ভালভুলার হার্ট ডিজিজের লক্ষণ। তাহলে আমরা জানলাম যে ভালভুলার হার্ট ডিজিজের কোন কোন কারণে হয়। আরেকটা হচ্ছে পালমোনারি এরিয়াতে সিস্টোলিক মারমার এবং ট্রাইকাসপিড এরিয়াতে মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যায়। আমরা গত সাবজেক্টেও গত যে আগের যে সাবজেক্টটি সেখানেও এটি আমরা পেয়েছি। তো এটি আমরা এই শব্দগুলোর সাথে আমরা অনেক আগে পরিচিত হয়েছি। এখন শুধু কারণগুলো বললাম, ক্লিনিক্যাল ফিচারটা বললাম। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আলোচনা করব যে ভালভুলার হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ডের পীড়ার যে ডায়াগনোসিস গুলো হয়, এই ডায়াগনোসিস গুলো আসলে কি ধরনের ডায়াগনোসিস হয়, কোন ধরনের ডায়াগনোসিস করলে আসলে এই ভালভের হার্ট ডিজিজটি আমরা ধরতে পারি। যেমন এর মধ্যে আমাদের আছে হিমোগ্রাম আছে, এরপরে আমাদের ইউরিয়া, কোলেস্ট্রল এগুলো দেখা লাগবে, এলডিএইচ। লিভারের একটা টেস্ট আছে যেমন এসজিওটি, এরপরে সোডিয়াম, পটাশিয়াম, এই লেভেলগুলো আমাদের দেখা লাগবে। এছাড়াও আমাদের রোগীর যে যখন হার্ট অ্যাটাক গুলো হয় সে সময় আমরা যে টেস্টটা করে থাকি ইসিজি, এটাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলা হয়। তাহলে আমরা হার্টের অবস্থা জানতে পারি। তো এই টেস্ট গুলো করলে আমরা এই ভালভুলার সম্পর্কে যে আসলে এটা হয়েছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো। তাহলে বিষয়টা সহজ হয়ে গেল। এরপরে আমরা জানবো, আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই ক্লাস শেষ হয়ে যাবে। তো বাকি আলোচনাটা শেষ করবো এখন। এই টপিকসটা নেক্সট টাইমে যাবে না, এখনই শর্ট করে শেষ করে ফেলবো। ভালভুলার হার্ট ডিজিজের কিছু মেডিসিন আছে, এই মেডিসিন গুলো কি কি এবং তার লক্ষণগুলো কি কি। আমি আগেই বলেছি এই হার্টের যে পীড়াগুলো, এই রোগগুলো, এগুলো সার্জারি কেস মূলত। মেডিসিনে এর আরোগ্য খুবই কম। তো সাধারণত অস্ত্রোপচার লাগে, সার্জারি লাগে। আমরা এছাড়াও আমরা যে আজকাল কি করতেছে, পেসমেকার বসানোর ব্যবস্থা করছে। তো এই রোগীরা কিছু নিয়ম কানুন মেনে চলবে, যেমন মুক্ত বাতাসে তারা ঘোরাঘুরি করবে, যেমন উষ্ণ পানিতে গোসল করবে, ঠান্ডা লাগাবে না, এরপরে ঘুমাবে ঠিক মতো, সময় মতো খাবে, বিশ্রাম নিবে, পরিমাণ মতো পরিশ্রম করবে। এই কাজগুলো তারা করবে, এবং মদ, তামাক, পান এগুলো খাবে না, নিষেধ। এই চিকিৎসার এগুলো নিষেধ। এরপরে যেগুলো পুষ্টিকর খাদ্য আছে সেগুলো খাদ্যগুলো খাবে, যেমন বেদানা, আঙ্গুর এইগুলো খাবে, শাকসবজিগুলো খাবে। এখন 5টি মেডিসিনের কথা বলবো, 5 থেকে 6টি, বা 6টি না, এখানে অনেকগুলো মেডিসিন আছে। এই অনেকগুলো মেডিসিন নিয়ে কথা বলবো। যেমন এখানে যদি আমরা বলতে হয় যে স্পাইজেলিয়া একটা ভালো মানের মেডিসিন আছে। হার্টের আনুষঙ্গিক যে লক্ষণগুলো আছে তার সাথে বাতের ব্যথা থাকে, প্রচন্ড হার্টের কম্পন, ক্যালপিটেশন হয়, তাহলে স্পাইজেলিয়াটা আমরা দিতে পারি। এবং শুধু তাই না, আরো অনেক লক্ষণ থাকবে, আমি শুধু শর্টে আমি একটু ক্লাস দিয়ে যাচ্ছি।
যে হার্টে খোঁচা মারা ব্যথা থাকবে, সহ আর অনেকগুলো লক্ষণ থাকবে, বাম দিকে চেপে মানে শুইতে পারবে না, অক্ষম থাকবে সে, এরকম। এরপরে আরো আছে ক্যানভেলেরিয়া মেজালিস। এই ক্যানভেলেরিয়া আমি আগেও বলেছি যে এই শব্দগুলো অনেকে আপনারা জানবেন, ফাইন্ড আউট করে রাখবেন যে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ। কনভ্যালেরিয়া মেজালিস, এই কনভ্যালেরিয়া মেজালিস বুক যখন ধরফর করে, দ্রুত হয়, অনিয়মিত হয় এই পালসটা, তখন এরপরে সারা শরীরে যখন ইডিমা হয়, শ্বাসকষ্ট বাড়ে, শুইতে পারে না, এই সমস্ত কারণে দম যখন বন্ধ হয়ে যাচ্ছে, এমন সময় কনভ্যালেরিয়া মেজালিস গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটি রেয়ার, আমাদের আমরা আসলে এগুলো ইউজ করা হয়নি, আমি ব্যক্তিগতভাবেও মেডিসিনটি ইউজ করিনি এখনো। এরপর আরেকটি আছে অ্যাডোনিস ভার্নালিস। অ্যাডোনিস ভার্নালিস এর মেডিসিনটির কথা আমি বলি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। যারা ব্যবহার করেন নাই, মেডিসিনটি ব্যবহার করবেন, দেখবেন চমৎকার রেজাল্ট। অ্যাডোনিস ভার্নালিস এই মেডিসিনটি যখন রোগীকে দেওয়া হবে, তখন রোগীর কিছু কমপ্লিকেশন থাকবে, যেমন তার মধ্যে রোগীর প্রস্রাবের পরিমাণটা একটু বৃদ্ধি হবে। অনেক রোগী এসে বলছে যে প্রস্রাবের পরিমাণটা বেড়ে যায়। এছাড়াও আরো বেশ হার্টের কার্ডিয়াক অ্যাজমা, হৃৎপিণ্ডের যে হার্টের যে ইডিমাটা, শ্বাসকষ্ট, অনেক অনেক লক্ষণ রয়েছে, এগুলো আমি টাচ দিয়ে যাচ্ছি। অ্যাডোনিস ভার্নালিস, এরপরে আছে ক্র্যাটিকাস, আগেই বলেছি, ডিজিটালিস আগেই বলেছি। কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে এই মেডিসিন দুটো ছিল। আর যে মেডিসিন গুলো আছে লক্ষণ অনুযায়ী আমরা দিব, যেমন আর্সেনিকাম অ্যালবাম, আইবোরিস, এরপরে লাইকোপোডিয়াম, ট্যাবেকাম, ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়া, এস্ট্রোফেন্থাস, অ্যাপোসাইনাম, ক্যানাবিনাম, এমিলনাইট বা এমিলনাইট্রিকাম। এই মেডিসিন গুলো লক্ষণ অনুযায়ী আমরা প্রয়োগ করতে পারি। এসবই হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজের মেডিসিন। এখন আমরা জানবো যে, সম্মানিত উপস্থিতি, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা লিখে রাখেন, লাস্টে আমি 5 মিনিট সময় দিব প্রশ্ন করার জন্য। এখন আমরা জানবো যে ভালভুলার হার্ট ডিজিজের যে কমপ্লিকেশন গুলো, যেমন হার্টের যে কোনো রোগ, সেটা যাই হোক না কেন, এটা হচ্ছে ভালো না, অশুভ, খারাপ। এই রোগে হঠাৎ রোগী মারা যেতে পারে। এই ভালভের যে রোগগুলো, হার্টের যে রোগগুলো, এই কার্ডিওভাস্কুলার সিস্টেমটাই খুবই সেন্সিটিভ, যে কোনো সময় রোগী মারা যেতে পারে। যদি রোগের তীব্রতা কম থাকে তাহলে রোগী দীর্ঘদিন বেঁচে যায়, কিন্তু তীব্রতা হইলেই রিস্ক একটা হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেকে দেখা যায় যে কম বয়সেই এই যে হার্টের যে পেশিগুলো নষ্ট হয়ে যায় এবং অরিকিউলার ফাইব্রিলেশন অরিকিউলার ফাইব্রিলেশন উপস্থিত হয় এবং রোগীকে একদম মানে শেষ করে দেয়। এখন অরিকিউলার ফাইব্রিলেশনটা কি? এটা হচ্ছে একটা ইরেগুলার এবং একটা মানে অনিয়মিত এবং প্রায় র্যাপিড, মানে দ্রুত হার্টের যে রিদমটা অনিয়মিত হয় এবং প্রায় দ্রুত দেখা যায়, এটা হচ্ছে অরিকুলার ফাইব্রিলেশন। এটি কিন্তু যদি হয়, রোগী খুব অল্পতেই রোগী শেষ হয়ে যায়। খুবই সেন্সিটিভ একটা বিষয়। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম যে মূলত হার্টের যে ভালভুলার হার্ট ডিজিজের কমপ্লিকেশন জানলাম, এর চিকিৎসা জানলাম, এর রোগ নির্ণয় পদ্ধতি কেমনে করব, এরপরে এটা ক্লিনিক্যাল ফিচার কি, এটা কেন হয়, কারণ কি,
এটার ক্লাসিফিকেশন কি, এটার সংজ্ঞা কি, এগুলো আমরা জানলাম। এর আগে আমরা পড়েছি কনজেনিটাল হার্ট ডিজিজ। এই কনজেনিটাল হার্ট ডিজিজের কাকে বলে, কত রকমের, এর জন্মগত এই রোগের কারণ কি, কারণ তত্ত্ব কি, ক্লিনিক্যাল ফিচার কি, কনজেনিটাল হার্ট ডিজিজের ক্লিনিক্যাল ফিচার কি, এগুলোর চিকিৎসা পদ্ধতি কেমন, মেডিসিন কেমন। আমি আগেই বলেছি এই রোগগুলো মেডিসিনের উপর ডিপেন্ড করা যাবে না, কারণ মেডিসিনের দ্বারা আরোগ্য আশা করা কম, আশা করা যাবে না। এগুলো সার্জিক্যাল কেস, সার্জারিতে রেফার করার জন্য পরামর্শ দিতে হবে। এরপরে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজের কমপ্লিকেশন গুলো নিয়ে আমরা কথা বলেছি। একটি ঘন্টা শেষ হতে যাচ্ছে, আর এখানে 4 মিনিট সময় আছে। আমি এখন অডিয়েন্সের কাছে ফেরত যাব। যদি কোনো কোশ্চেন থেকে থাকে, যদি কেউ কোনো কোশ্চেন করতে চান, আপনারা এই লাস্ট 3 মিনিট করতে পারেন, অথবা আমার ক্লাসে বুঝেন নাই এমন জায়গাগুলো আপনারা ফাইন্ড আউট করে আমাকে কোশ্চেন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন। যেহেতু কেউ কথা বলছেন না, সেহেতু আমি হয়তো ধরে নিচ্ছি আপনারা আসলে আহ, আমি হয়তো ক্লাস কতটুকু নিতে পেরেছি বুঝতে মনে হয় সক্ষম হয় নাই নাকি। যাই হোক, এনিওয়ে, ক্লাস আমাদের এখানে শেষ। আজকে দীর্ঘ ক্লাসের মধ্যে আমরা জানার চেষ্টা করেছি কনজেনিটাল হার্ট ডিজিজ এবং ভালভুলার হার্ট ডিজিজ, এই ডিজিজ গুলো আমরা জানার চেষ্টা করেছি। অত্যন্ত বেরসিক একটা সাবজেক্ট। যদি আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি ভালো করে জেনে থাকি, তাহলে এই ক্লাসটা করতে আমাদের খুব ভালো লাগবে। আর আমি যতটুকু পেরেছি আমার সাধ্যাত্মিক চেষ্টা করেছি। আজকের ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।